শুধুমাত্র মেডিকেল এজেন্ট বইটি চ্যানেলে। বাংলা ছোট গল্প দিয়ে সাজানো আজকের গল্পের নাম উৎসর্গ। রচনায় গজেন্দ্র কুমার মিত্র, গল্প পাঠে সুপর্ণা মিশ্র, সমগ্র চরিত্রে অভিনয় জয়দীপ মণ্ডল, সুপর্ণা মিশ্র, ঈশা মুখার্জি আর দেবপ্রতিম চক্রবর্তী। শুরু হচ্ছে উৎসর্গ। অরুণ তাহার প্রকাশকের নিকট হইতে বাড়ি ফিরিল 9টারও পরে। ক্লান্ত পদে 3তলা সিঁড়ি ভাঙিয়া যখন নিজের ছোট্ট ফ্ল্যাটটিতে সে চাবি খুলিয়া ঢুকিল, তখন যেন আর আলো জ্বালিবার মতো দেহের অবস্থা নাই। অবশ্য আলো জ্বালিবার খুব বেশি প্রয়োজনও ছিল না। মুবের জানলায় শুধু সার্সি দেওয়া ছিল, তাহার মধ্যে দিয়ে প্রচুর চাঁদের আলো আসিয়া পড়িয়াছে। ঘরের মধ্যে প্রায় সব কিছুই আবছা দেখা যায়। সে পাঞ্জাবি ও গেঞ্জিটা খুলিয়া টাঙাইয়া রাখিল। তাহার পর ঘরের জানালাগুলি সব খুলিয়া দিয়া একটা ক্যানভিসের চেয়ারের উপর দেহ এলাইয়া দিল। নিচে তখনও কর্মমুখর কলিকাতা ঘুমাইয়া পড়ে নাই। তখন ট্রাম বাস পূর্ণ উদ্যমে চলিয়াছে, দোকানপাটও সব বন্ধ হয় নাই। শহরের কর্মব্যস্ততার এই মিলিত কোলাহল এতটা উপরে আসিয়া কেমন যেন মধুরই লাগে। নিচেকার উজ্জ্বল আলো এখানের চন্দ্রালোকে ম্লান করিতে পারে না, কিন্তু তাহার একটা রেশ এ পর্যন্ত পৌঁছায়। বেশ লাগে অরুণের এই ব্যাপারটা। সে নিজের একান্ত কাছে কলরব পছন্দ করে না, কিন্তু তাই বলিয়া একেবারে নির্জন বাসেও তাহার প্রাণ যেন হাঁপাইয়া ওঠে। সেই জন্য ইচ্ছা করিয়াই শহরতলিতে যায় নাই। শহরের জনতা মুখর এই বিশেষ ব্যস্ত রাজপথটিতেই আসিয়া ফ্ল্যাট ভাড়া করিয়াছে। ফ্ল্যাট তো ভারী, মোট 1.5খানা ঘর। ঘর বলিতে এই একটি, পাশে যে স্থানটি আছে তাহাকে 8খানা ঘর বলিলেও বেশি সম্মান করা হয়, চলন মাত্র। একটি ছোট টেবিল পড়লে আর নড়িবার উপায় থাকে না। অন্যান্য ফ্ল্যাটগুলি হইতে তিল তিল করিয়া স্থান বাঁচিয়া এই অদ্ভুত তিলোত্তমা তাহার অদৃষ্টে গড়িয়া উঠিয়াছে। অবশ্য এক কক্ষে তাহা ভালোই হইয়াছে বলিতে হইবে, নহিলে 15 টাকা ভাড়ায় একটা পৃথক ফ্ল্যাটই বা মিলিত কোথায়? অরুণের এখন যা মানসিক অবস্থা, মেষের বাসা সেই কল্পনাও করিতে পারে না। অথচ শুধু একজন পুরুষকে ঘরও বড় একটা কেউ ভাড়া দিতে চায় না, আর যদি বা পাওয়া যায় সেও বড় গোলমাল। তার চেয়ে এই বেশ, 15টি টাকা ভাড়া দেয় আর এই বাড়ির দারোয়ানকে দেয় 7টি টাকা, সেই দুবেলা রান্না করিয়া দিয়ে যায়। হিন্দুস্তানি দারোয়ান, সুতরাং মাছ মাংস সে খায় না, দিতেও পারে না। কিন্তু তাহাতে অরুণের বিশেষ অসুবিধা হয় না, নিরামিষই তাহার ভালো লাগে। আর একটা ঠিকা ঝি আছে, সে প্রত্যহ সকালে আসিয়া ঘরের কাজ করিয়া দিয়া যায়। এই তাহার সংসার। ইহার বেশি আজ আর সে চায়ও না, বরং এইটুকু স্বাচ্ছন্দ্য বরাবর বজায় থাকিলেই সে খুশি। মাস 6 আগে এই ব্যবস্থার কথাও সে কল্পনা করিতে পারিত না। 2টি কি 3টি গোটা 5-6 টাকার টিউশনি সম্বর করিয়া যাহাকে জীবন নির্বাহ করিতে হইত, মেষের 2 বেলা ভাত এবং কোনো মতে কোথাও একটু মাথা গুজিবার স্থান, এইটুকুই ছিল তাহার পক্ষে বিলাস। একেবারে সম্প্রতি, মাত্র 6 মাস আগে ভগবান মুখ তুলিয়া চাহিয়াছেন। 40 টাকার মাহিনার একটা মাস্টারি মিলিয়াছে এবং চাকরিটা টিকিয়ে যাইবা বলিয়া সে আশা করত। অন্তত সেই ভরসাতেই সে মাস 3 আগে এই ফ্ল্যাটটা ভাড়া লইয়াছে। অবশ্য শুধু মাস্টারই আজ তাহার একমাত্র অবলম্বন নয়। প্রায় বছর 2 আগে গভীর বেদনা এবং নৈরাশ্যের মধ্যে উপার্জনের আর একটা পথ হঠাৎ সে খুঁজিয়া পাইয়াছিল। খুব ছোটবেলায় স্কুল ম্যাগাজিনে সে কবিতা ও গল্প লিখিত। এতদিন পরে মানসিক অবসাদে যখন একেবারে ভাঙিয়া পড়িবার উপক্রম হইয়াছিল, তখন সে সেই পুরাতন অভ্যাসের মধ্যেই আবার সান্ত্বনা খুঁজিয়া পাইল। এবার আর কবিতা লিখিবার চেষ্টা করে নাই, শুধু গল্প। একে একে 2-1টি সাময়িক পত্রে সে গল্প ছাপাও হইল। ক্রমে তাহার দরুন 5 টাকা 7 টাকা দক্ষিণাও মিলিতে লাগিল। সেদিন যাহা ছিল অঙ্কুর, আজ তাহাই মহীরূপে পরিণত হইয়াছে। বাংলাদেশের এক বিখ্যাত প্রকাশক একেবারে 250 টাকা দিয়া তাহার একখানি উপন্যাস লইয়াছে এবং সেটি ছাপাও প্রায় শেষ হইয়া আসিয়াছে। আজ তাহারই শেষ কয় পৃষ্ঠার প্রুফ এবং বাকি
100 টাকার চেক প্রকাশক দিয়েছে। অরুণ একবার নড়িয়া চড়িয়া বসিল। প্রুফটি দেখিতে হইবে, আলোটা জ্বালা দরকার। প্রকাশক মোহিতবাবু অনুরোধ করিয়াছেন, স্কুল যাওয়ার পথে তো প্রেসটা পড়বে, যদি কিছু মনে না করেন তাহলে যাওয়ার পথেই প্রুফটা প্রেসে ফেলে দিয়ে গেলে বড্ড ভালো হয়। 10টার আগে পৌঁছলে কাল ছাপা শেষ হয়ে পরশু বইটা বেরিয়ে যেতে পারে। প্রথম উপন্যাস বাহির হইবে, তাহার নিজেরও আগ্রহ বড় কম নয়। সে আলোটা জ্বালিবার জন্য উঠিয়া দাঁড়াইল, কিন্তু সঙ্গে সঙ্গে মনে পড়িয়া গেল মোহিতবাবুর আর একটা কথা। টাইটেলের 4 পাতা বাদ দিয়ে আরো 2 পাতা বাড়ছে। উৎসর্গ করার যদি কাউকে থাকে তো লিখে দিন না। প্রথম বই আপনার, কাকে উৎসর্গ করবেন ভেবে দেখুন। কথাটা খুবই সাধারণ, কিন্তু ইহার পিছনে কতখানি অপ্রীতিকর চিন্তা এবং স্মৃতি না জড়াইয়া আছে। অরুণ আর আলো জ্বালিবার চেষ্টা করিল না। নিচে কোলাহল মুখর আলোকোজ্জ্বল রাজপথের দিকে চাহিয়া বহুক্ষণ স্তব্ধভাবে দাঁড়াইয়া রহিল। তাহার পর আবার চেয়ারে আসিয়া বসিল। তাহার প্রথম বই কাহাকে উৎসর্গ করিবে, এই প্রশ্নটা সামনাসামনি দাঁড়াইয়া আজ এই সত্যটা এসে গভীরভাবে উপলব্ধি করিল যে পৃথিবীতে তাহার কেউ নাই। আত্মীয়, বন্ধু, স্নেহভাজন কোথাও এমন কেহ নাই যাহার হাতে তাহার বহু বিনিদ্র রজনীর ফল, বহু সাধনার বস্তু এই বইখানি তুলিয়া দেওয়া যায়। অথচ আজ তাহার সবই থাকিবার কথা। মা খুব অল্প বয়সে মারা গিয়েছিলেন বটে, কিন্তু বাবা সে অভাব জানতে দেন নাই কখনোই। অতি যত্নে মানুষ করিয়া বিয়ে পাশ করাইয়া অফিসেও ঢুকাইয়া দিয়েছিলেন, এবং সংসারে লোকের অভাব বলিয়া অনেক খুঁজিয়া সুন্দরী পুত্রবধূ ঘরে আনিয়াছিলেন। সেদিন জীবনকে রঙিন বলিয়াই বোধ হইয়াছিল। কিন্তু 1 বৎসর কাটিতে না কাটিতে কি কাণ্ডটাই না হইয়া গেল। বাবা মারা গেলেন। তাহারই মাস কয়েকের মধ্যে হঠাৎ অফিসটিও উঠিয়া গেল। সেই যে চাকরি গেল, আর কিছুতেই কোথাও কোনো কাজ মিলল না। 1 মাস, 2 মাস, বৎসর, 2 বৎসর কাটিয়া গেল। বাবা বিশেষ কিছু রাখিয়া যাইতে পারেন নাই, সুতরাং একে একে নীলিমার গহনাগুলি সব গেল। তাহার পর ঘরের আসবাবপত্র, সব শেষে বাসনকোসন। মধ্যে মধ্যে 2-1টি ছোটোখাটো টিউশনি হয়তো পায়, কিন্তু সে 5-7 টাকার তাহাতে খাওয়া পড়া বাড়ি ভাড়া সবগুলি চলে না। বাড়ি ছাড়িয়া ফ্ল্যাটে আসিল। সেখান হইতে ভাড়াটে বাড়ির একখানা ঘর, নিচের তলার অন্ধকার ঘর। তবু ভাড়া দেওয়া যায় না। অপমানের ভয়টা বড় বেশি ছিল বলিয়া বেশি ধার করিতে সে পারিত না। যাহা কিছু সামান্য পাইত কোনো মতে ঘর ভাড়াটা দিয়া দিত। সুতরাং নিজেদের ভাগ্যে দিনের পর দিন চলিত উপবাস। উফ, সেদিনের কথা মনে করিলে আজও বুকের রক্ত হিম হইয়া যায়। শুধু নৈরাশ্য ও তিক্ততা। এতটুকু আশা, এতটুকু আনন্দের আলোও কোথাও নাই। সারাদিনই প্রায় কাজের চেষ্টায় ঘুরিত। গভীর রাত্রে ক্লান্ত দেহ ও মন লইয়া বাড়ি ফিরিয়া দেখিত হয়তো নীলিমা তখনও শুষ্ক মুখে তাহার অপেক্ষায় দাঁড়াইয়া আছে। আগে আগে সে প্রশ্ন করিত, নয়তো একটু ম্লান হাসিত। ইদানিং তাহাও আর পারিত না। উপর্যুপরি উপবাসে তাহার প্রাণশক্তি গিয়াছিল ফুরাইয়া। দিনের পর দিন এই একই ঘটনা ঘটাইয়াছে, তবু একটা 20 টাকা মাহিনার চাকরিও সে জোটাইতে পারে নাই। আত্মীয় স্বজনরা অরুণের অবস্থা দেখিয়া বহুদিন ত্যাগ করিয়াছিলেন। নীলিমারও বিশেষ কেহ ছিল না। অসামান্য রূপ দেখিয়া নিতান্ত গরিবের ঘর হইতে অরুণের বাবা তাহাকে আনিয়াছিলেন। সুতরাং একবেলা আশ্রয় দিতে পারে, খাদ্য দিতে পারে, শেষ পর্যন্ত এমন কেউই যখন রহিল না, তখন কোনো প্রকার ধার করা বা সাহায্য চাওয়ার চেষ্টাও অরুণ ছাড়িয়া দিল। তখন চলিতে লাগিল শুধু উপবাস। 2 দিন 3 দিন অন্তর হয়তো ভাত জোটে, তাও একবেলা। অবশেষে নীলিমা আর সহিতে পারিল না। আশ্রয় দিবার আত্মীয় ছিল না বটে, কিন্তু রূপ যথেষ্ট ছিল বলিয়া সর্বনাশ করিবার লোকের অভাব ঘটিল না। অরুণের চরম দুর্দিনে তাহার ভার বহন করিবার দায়িত্ব হইতে মুক্তি দিয়া নীলিমা একদিন চলিয়া গেল। যাইবার সময় শুধু একছত্র চিঠি রাখিয়া গেল। আমি আর সইতে পারলুম না।
আমাকে মাফ করো। আমার ভার ঘুচলে তুমি হয়তো একবেলা খেতে পাবে। অরুণ আকস্মাৎ সোজা হইয়া দাঁড়াইল। তাহার মাথা দিয়া তখন যেন আগুন বাহির হইতেছে। সে বাথরুমে গিয়া মাথায় খানিকটা জল থাবড়াইয়া দিল। তাহার পর মুখ হাত মুছিয়া জোর করিয়া আলোটা জ্বালিয়া প্রুফ দেখিতে বসিল। কাজ সারতেই হইবে, বৃথা চিন্তা করিবার সময় নাই। কিন্তু প্রুফ তো সামান্যই, শীঘ্রই শেষ হইয়া গেল। আবার সেই উৎসর্গের প্রশ্ন। সামনে কাগজগুলো খোলাই পড়িয়া রহিল। টেবিল ল্যাম্পের আলোটা নিঃশব্দে জ্বলিতে লাগিল। সে জানলার মধ্যে দিয়া রাস্তার ওপারে আর একটা বাড়ির কার্নিশ, যেখানে এক ফালি চাঁদের আলো আসিয়া পড়িয়াছে, সেই দিকে চাহিয়া বসিয়া রহিল। মন তাহার চলিয়া গিয়েছে তখন বহু দূরে, অতীতের এক কুৎসিত কর্দমাক্ত মেঘ ঘন দিনে। সেখানে আলোর রেখামাত্র নাই। সেদিনের কথা মনে পড়িলে আজও আত্মহত্যা করিতে ইচ্ছা করে। সেদিন হয়তো তাহার মরাই উচিত ছিল। নিজের স্ত্রীর ভরণ পোষণের অক্ষমতার জন্য যাহাকে ত্যাগ করিয়া যায়, সে আবার সেই কালামুখ লইয়া বাঁচিয়া থাকে কি বলিয়া? কিন্তু মরিতে সে পারে নাই। হয়তো স্বাভাবিকভাবে মৃত্যু আসিলে সে আদর করিয়াই বরণ করিত, কিন্তু স্বেচ্ছায় জীবনটাকে বাহির করিতে সে পারে নাই, অত দুঃখের পরেও না। বরং গৃহস্থানের সামান্য যে 2-1 টাকা তৈজস অবশিষ্ট ছিল, তাহাও বেচিয়া একটা মেশে গিয়া উঠিয়াছিল, এবং নিজের মনেও স্বীকার করিতে তাহার লজ্জা হয়, 2 বেলা ভাত খাইতে পাইয়া সে যেন স্বস্তির নিঃশ্বাসই ফেলিয়াছিল। সেই হইতেই সে নিশ্চিন্ত এবং নিঃসঙ্গ। তাহার পর আবার একটু একটু করিয়া সে নিজের জীবিকার ব্যবস্থা করিতে পারিয়াছে। আজ বরং তাহার অবস্থা সচ্ছল। কিন্তু এই সচ্ছলতা একদিন যাহার জন্য সবচেয়ে প্রয়োজন ছিল, দুঃখের ঘূর্ণাবাতে তাহার সেই জীবন সঙ্গিনী গিয়াছে হারাইয়া। আজ আর এই স্বাচ্ছন্দ্যের যেন কোনো মূল্যই নাই। কোথায় সে কে জানে? সুখে আছে কি আরো দুঃখে আছে? কাহার আশ্রয়ে আছে তাই বা কে জানে? সে কেমন লোক, হয়তো বা বাঁচিয়াই নাই। দুঃখে কষ্টে দারিদ্রে হয়তো অকালেই এ পৃথিবী হইতে বিদায় লইয়াছে। কথাটা ভাবতেই অন্যের 2 চোখ অশ্রু পরিপূর্ণ হইয়া আসিল। বিচারি অত দুঃখই সহিল। আর কয়েকটা দিন ধৈর্য ধরিয়া থাকিলে হয়তো ইহার প্রয়োজনই হইত না। আজ এই স্বাচ্ছন্দ্যের সেও অংশ লইতে পারিত। আজ তাহার প্রথম উপন্যাস কাহাকে উৎসর্গ করিবে এ প্রশ্ন উঠিত না। সে হয়তো আজও বাঁচিয়া আছে, অথচ এই সমস্যার মীমাংসা করিতে পারছে না অরুণ কিছুতেই। নীলিমাকেই সে উৎসর্গ করবে, নাকি শেষ পর্যন্ত কুলোত্যাগিনী স্ত্রীকে? দোষ কি? চিন্তাটা মাথায় আসিবার সঙ্গে সঙ্গে সে যেন অস্থির হইয়া উঠিল। চুপ করিয়া বসিতে থাকিতে না পারিয়া সংকীর্ণ ঘরের মধ্যেই পায়চারি শুরু করিয়া দিল। বেচারি নীলিমা, তাহারই বা অপরাধ কি? কি কষ্টটাই না করিয়াছে সে। দিনের পর দিন নিরম্ব উপবাস করিয়াছে। লজ্জা নিবারণের কাপড় পর্যন্ত জোটে নাই। বহু দিন তাকে গামছা পরিয়া একমাত্র ছেঁড়া কাপড় শুকাইয়া লইতে হইয়াছে। তবু সে গঞ্জনার একটি শব্দও মুখ দিয়ে উচ্চারণ করে নাই। কোনো প্রকার কোনো অভিযোগ করে নাই। আগে হাসি মুখে সব সহিয়াছে, ইদানিং হাসিতে পারিত না, তবু সহিয়াছে নীরবে নিঃশব্দে। জুটিলেও সে ভরসা করিয়া পুরা খাইতে পারে নাই, আবার স্বামী খাবে বলিয়া সঞ্চয় করিয়া রাখিয়াছে। শেষ পর্যন্ত যদি সে একদিন দুর্বল হইয়া পড়িয়াই থাকে, তো সে এমন কিছু অপরাধ নয়। অরুণ তাহার মনের মধ্যে বহু দূর পর্যন্ত দৃষ্টি মিলিয়া দিয়া আজ বোধ করি প্রথম লক্ষ্যে করিল যে সেখানে নীলিমা সম্বন্ধে কোনো অভিমান, কোনো অনুযোগী আর অবশিষ্ট নাই। হয়তো আছে বেদনা বোধ, কিন্তু তাহার জন্য দায়ী তাহার নিজেরই অদৃষ্ট। যতদিন নীলিমাকে সে পাইয়াছে, কখনো কোনো অভিযোগের কারণে সে ঘটিতে দেয় নাই। স্নেহে, প্রেমে, সেবায়, লীলা চাঞ্চল্যে পরিপূর্ণ তাহার সেই কিশোরী বধূর কথা মনে পড়িলে আজও সারা দেহে রোমাঞ্চ হয়। না, যতদিন সে পাইয়াছে আশ মিটাইয়া পাইয়াছে। এমন দুর্ভাগ্য খুব অল্প লোকেরই হয় বটে,
কিন্তু এমন সৌভাগ্য কদাচিৎ দেখা যায়। প্রথম যৌবনের সেই নিশ্চিন্ত জীবনযাত্রার একটি বিনীত রজনীর যে মধুর স্মৃতি তাহার মনের মধ্যে সঞ্চিত আছে, শুধু সেইগুলি অবলম্বন করিয়াই তো একটা জীবনের স্বাচ্ছন্দ্যে কাটিয়ে যাইতে পারে। তবে তাহার কি কোনো মূল্যই নাই? সেজন্য কোনো কৃতজ্ঞতা না? অরুণের নিজের দোষে অসীম দুঃখের ফলে একটি মুহূর্তের দুর্বলতায় যদি তাহার পদস্খলনই হইয়া থাকে, তো সেটাকেই কি সে মনের মধ্যে বড় করিয়া রাখিবে? আর অতখানি প্রেম, অতটা নিষ্ঠা সব ব্যর্থ হইয়া যাইবে? না, মনের এই দুর্বলতা, এই অন্যায় সংস্কারকে সে কিছুতেই প্রশ্রয় দিবে না। নীলিমাকেই সে তাহার প্রথম বই উৎসর্গ করিবে। নিচে তখন রাজপথ জনবিরল হইয়া গিয়াছে। দোকানপাটগুলি বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তার আলো হইয়াছে ম্লান। শহরে অশান্ত বিক্ষুব্ধতার উপরে যেন চমৎকার একটি সুষুপ্তি নামিয়া আসিয়াছে। সমস্তটা মিলিয়া একটা করুণ অথচ মধুর শান্তি। সে খানিকটা যেন কিসের আশায় কান পাতিয়া দাঁড়াইয়া রহিল। পাশের ফ্ল্যাটে তখনও স্বামী স্ত্রীর আলাপের গুঞ্জন শোনা যাইতেছে। নিচে কোথাও একটা ছেলে কাঁদিতেছে একটানা সুরে। আর সব শান্ত, স্তব্ধ। সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ফিরিয়া আবার চেয়ারে বসিল। তাহার পর দৃঢ় হস্তে প্রুফের কাগজগুলি টানিয়া লইয়া উৎসর্গ পৃষ্ঠাটি লিখিয়া দিল। বেশি কিছু নয়, শুধু শ্রীমতী নীলিমা দেবী, কল্যাণী আসু। পরের দিন সকালবেলায় বই বাহির হইয়া গেল। প্রকাশক মোহিতবাবু এক কপি হাতে করিয়া রাত্রে আসিলেন তাহার রক্ষিতার বাড়ি। উপরে উঠিয়া তাহার সামনে বইখানা ফেলিয়া দিয়া কহিলেন, তোমার সেই বই বেরিয়েছে। সে বসিয়া কি একটা বুনিতেছিল। তাড়াতাড়ি সেইগুলো নামিয়া রাখিয়া সাগ্রহে বইটা তুলিয়া লইল। চমৎকার বাঁধাই, উপরে রঙিন ছবি, তাহারই মধ্যে ঝকঝক করিতেছে বই ও লেখকের নাম। খানিকটা নাড়িয়া চাড়িয়া বইটা বিছানার পাশে একটা টিপের উপর সযত্নে রাখিয়া দিয়া সে উঠিয়া মোহিতবাবুর স্বাচ্ছন্দ্যের তদিরে মন দিল। চাদর ও জামাটা খুলিয়া তাহার হাতে দিতে দিতে মোহিতবাবু বলিলেন, রামটহল গেল কোথায়? একটু তামাক দিতে বলো। বেরুল তো, এখন খরচটা উঠলে বাঁচি। তোমার কথা শুনে এক গাদা টাকা দিয়ে বইটা নিলাম, ওর অর্ধেক টাকাও কেউ দিত না। মুখটা বিকৃত করিয়া মোহিতবাবু কহিলেন, কে জানে কি লেখা, আমি কি আর কোনটা পড়েছি চাই? তুমি খালি ওর নাম করতে গেলেই পড়ো। তা হ্যাঁ গো মশাই, শুধু বুঝি আমি। তা ভালোই যদি না হবে, তা অতগুলো মাসিক পত্র ওর লেখা ছাপে কেন? মোহিতবাবু একটা তাচ্ছিল্যসূচক শব্দ করিয়া কহিলেন, হ্যাঁ, ওদের তো ভারী বুদ্ধি। ওরা যা পায় তাই ছাপে। খেয়ে দেয়ে কোনো কাজ নেই। যতগুলো কাগজ অরুণবাবুর লেখা ছাপে সবগুলোই তো তুমি নিতে শুরু করেছো দেখছি। কি করব বলো তো, একলা একলা সময় কাটে কি করে আমার। ও তুমি কিছু ভেবো না, ও বই নিশ্চয়ই ভালো বিক্রি হবে। সব কাগজে পাঠিয়ে দাও, দেখবে ভালো সমালোচনা বেরোলেই বিক্রি হতে শুরু হবে। হলেই বাঁচি, একেবারে নতুন লেখক। ভয় করে বড্ড। মোহিতবাবু খানিকটা চোখ বুঝিয়া পড়িয়া রহিলেন। একটু পরে রামটহল তামাক দিয়া যাইতে উঠিয়া বসিয়া গড়গড়ার নলটা হাতে তুলিয়া লইয়া কহিলেন, হ্যাঁ, আর একটা ভারী মজার ব্যাপার বলতে ভুলে গেছি। শুনেছি ওর বইটার নাম নীলিমা। নীলিমা হেঁট হইয়া জলখাবারের থালা রাখিতেছিল। আকস্মাৎ তাহার হাতটা কাঁপিয়া উঠিল এবং প্রশ্ন করিল, কে বললে? মোহিতবাবু জবাব দিলেন, ওই দেখো না বইটা খুলে, উৎসর্গ করেছে তার নামে। নীলিমা তাড়াতাড়ি বইটা খুলিয়া উৎসর্গ পৃষ্ঠাটি বাহির করিল। মিনিট খানেক সেদিন নিঃশব্দে চাহিয়া থাকিয়া প্রশ্ন করিল, কিন্তু ও যে ওর বউয়েরই নাম, তা কেমন করে জানলে? মোহিতবাবু মুখ হইতে নলটা সরাইয়া কহিলেন, বললে যে নামটা দেখে ভারী মজা লাগলো, বলতে তো পারিনি কিছু। ওকেই জিজ্ঞাসা করলাম, ইনি কে মশাই? অরুণবাবু জবাব দিলেন, আমার স্ত্রী। অদ্ভুত মিলল না? নীলিমা কোনো উত্তর দিল না। তখনও তাহার চোখের সামনে সেই উৎসর্গ পৃষ্ঠাটি খোলা, কিন্তু অক্ষরগুলো তখন আর চোখে পড়িতেছিল না।
সব যেন তাহার দৃষ্টির সম্মুখে লেপিয়া মুছিয়া একাকার হইয়া গিয়াছিল। আরো মিনিট দুয়েক পরে বইটা বন্ধ করিয়া ঈষৎ রুষ্ট কণ্ঠে কহিল, দেখি তোমার চাটা নিয়ে আসি গে। কিন্তু তখনই সে নিচে গেল না। ওপাশের বারান্দায় দাঁড়াইয়া অনেকক্ষণ গলির উপরের একফালি অন্ধকার আকাশের দিকে নির্নিমেষ নেত্রে চাহিয়া রহিল। তারপর কে জানে কাহার উদ্দেশ্যে হাত তুলিয়া নমস্কার করিল। মোহিতবাবু ততক্ষণে ঘুমিয়ে পড়িয়াছেন। শুধুমাত্র মেডিকেল এজেন্ট মইটি চ্যানেলে।